মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে একদিনে $3 ট্রিলিয়ন উধাও। আমেরিকার জন্য ব্যাড নিউজ হয়ে দাঁড়ালো এবং ডোনাল্ড ট্রাম্প এই ডেটা দেখে রীতিমতো বিভ্রান্ত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ইরানের সাথে সম্ভাব্য সংঘাত আমেরিকার এই অর্থনৈতিক ধসের সাথে সরাসরি যুক্ত। তো চলুন খবরের পিছনের আসল খবরটা এবার বিশ্লেষণ করা যাক। আপনি স্টকের কথা বলুন, সোনার কথা বলুন, সিলভার বা ক্রিপ্টোকারেন্সির কথা বলুন, যে কোনো অ্যাসেট ক্লাস তুলে নিন না কেন, সব জায়গাতেই একটা ভয়াবহ ধস নেমেছে। বিশেষ করে সবার প্রিয় এআই স্টকের কথা যদি বলি, এনভিডিয়া, এএমডি, ইন্টেল, মাইক্রোসফট বা গুগলের মতো বড় বড় কোম্পানির শেয়ারে রীতিমতো ধস নেমেছে। এই ঘটনা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন যে এআই বাবল কি তাহলে ফেটে যেতে শুরু করেছে? তবে দর্শক, এই পুরো ধসের সবচেয়ে অদ্ভুত বিষয়টা কি জানেন? অদ্ভুত বিষয়টা হলো আমেরিকাতে এই ধস কোনো খারাপ খবরের জন্য হয়নি, বরং একটা অত্যন্ত ভালো খবর। তার কারণেই এই ক্র্যাশ ট্রিগার করেছে। আমেরিকায় নতুন চাকরির সংখ্যা প্রত্যাশার চেয়েও দ্বিগুণ বেশি তৈরি হয়েছে। যেখানে ধারণা করা হচ্ছিল যে মে মাসে আমেরিকায় 85,000 নতুন চাকরি তৈরি হবে, সেখানে আসল ডেটা যখন সামনে এলো তখন দেখা গেল যে মে মাসে প্রায় 1,75,000-এর কাছাকাছি নতুন চাকরি তৈরি হয়েছে। এখন সাধারণ লজিকে তো এটা দারুণ খবর। দেশের অর্থনীতি ভালো চলছে, নতুন চাকরি তৈরি হচ্ছে, তার মানে তো শেয়ার বাজারের রকেট গতিতে ওপরে ওঠার কথা শেয়ার বাজার। কিন্তু আসল ব্যাপারটা হলো ওয়াল স্ট্রিটের কাছে এই ভালো খবরটাই একটা ভয়ঙ্কর খারাপ খবর হিসাবে দেখা দিল এবং মার্কেট হুড়মুড় করে ভেঙে পড়ল। ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এই পরিস্থিতি দেখে বেশ বিরক্ত এবং চিন্তিত। তিনি বলছেন, এত চমৎকার একটা জব রিপোর্ট আসলো, প্রত্যাশার দ্বিগুণ চাকরি তৈরি হলো, তাহলে স্টক মার্কেট তো উপরে যাওয়ার কথা, নিচে নামছে কেন? গত 200 বছর ধরে তো এটাই চলে আসছে, তাহলে এখন এমন কি হলো? এভাবে একটা দেশ গ্রেট হবে কিভাবে? দর্শক, ট্রাম্পের এই হতাশা আসলে পুরো মার্কিন রাজনৈতিক মহলেরই একটা প্রতিচ্ছবি। এই বিক্রি করে দেওয়ার হিড়িক কোনো একটা নির্দিষ্ট খাতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা পুরো স্পেকট্রাম জুড়ে হয়েছে। শুধু ইকুইটি মার্কেটেই প্রায় $2 ট্রিলিয়ন বেশি মূলধন মুছে গেছে। সোনার দাম 3.5% কমে গিয়ে প্রায় $1 ট্রিলিয়ন ভ্যালু হারিয়েছে। সিলভার 7% কমে গিয়ে $280 বিলিয়ন এবং বিটকয়েন 6% পড়ে গিয়ে $80 বিলিয়ন মূলধন হারিয়েছে। সব মিলিয়ে হিসেব করলে দেখবেন শুধুমাত্র একদিনের লেনদেনে $3 ট্রিলিয়ন বেশি মূলধন বাজার থেকে স্রেফ উধাও হয়ে গেছে। ভারতের মতো একটা বিশাল অর্থনীতির প্রায় 3/4 ভ্যালু আমেরিকার মার্কেট একদিনে হারিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হলো, মানুষ যখন স্টক থেকে টাকা বের করে নেয় তখন সেটা সাধারণত সোনা বা বিটকয়েনে গিয়ে নিয়োগ করে, কিন্তু এবার মনে হচ্ছে যেন কেউ একটা মাস্টার সুইচ অফ করে দিয়েছে। ইকুইটি, ক্রিপ্টো, মেটাল সব জায়গা থেকে একসাথে টাকা তুলে নেওয়া হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এনভিডিয়া 6.2%, এএমডি 10.86%, ইন্টেল 11.8% নিচে নেমে গেছে। এআই স্টকগুলোকে রীতিমতো বেছে বেছে টার্গেট করে ক্র্যাশ করানো হয়েছে। গত শুক্রবার বিশ্ব অর্থনীতিতে যে ভয়াবহ সুনামি বয়ে গেছে তা গত কয়েক দশকে কেউ কল্পনাও করতে পারেনি। স্টক মার্কেটের অবস্থা এতটাই শোচনীয় যে এমন কোনো উল্লেখযোগ্য শেয়ার নেই যে যা লালে লাল হয়ে যায়নি। কিন্তু আসল ধাক্কাটা শুধু স্টক মার্কেটে সীমাবদ্ধ থাকেনি। আপনারা শুনলে অবাক হবেন যে মাত্র 70 মিনিটের একটা উইন্ডোতে গোল্ড, সিলভার এবং বিটকয়েন এমনভাবে ক্র্যাশ করেছে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার চোখের পলকে মুছে গেছে। একটা জিনিস বুঝতে হবে দর্শক, যারা বিশ্বের শীর্ষ ধনী বা বিলিয়নিয়ার, তারা আক্ষরিক অর্থেই বিশাল ক্ষতির মুখে পড়েছেন বর্তমানে। একজন বিলিয়নিয়ার এক ধাক্কায় 10 থেকে 12 বিলিয়ন ডলার খুইয়েছেন। বড় বড় ইনভেস্টার যারা বিপুল পরিমাণে বিটকয়েন হোল্ড করে বসেছিলেন, তারা সবাই এই মুহূর্তে পথে বসার উপক্রম হয়েছেন। তড়িঘড়ি করে ক্র্যাশ করার এই দৃশ্যটা দেখলে আপনি শিউরে উঠবেন। যে বিটকয়েন একটা সময়ে আকাশচুম্বী ছিল, সেটা আজ ধসে গিয়ে $56,000 এসে ঠেকেছে। এটা রীতিমতো আতঙ্কের।
এবং এই পতন কোথায় গিয়ে থামবে তার কোনো গ্যারেন্টি নেই। এটা জিরোতে নামবে নাকি 5,000-এ গিয়ে ঠেকবে কেউ জানে না। আর এর ফলে ভবিষ্যতে যে কি পরিমাণ অর্থনৈতিক বৈষম্য তৈরি হবে তা সাধারণ মানুষের চিন্তারও বাইরে। এই মুহূর্তে ভারত, সাউথ কোরিয়া, জাপান, চীন, হংকং, ইউরোপ এবং স্বয়ং আমেরিকার স্টক মার্কেট যেভাবে ধসে পড়ছে তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে গ্লোবাল ইকোনমি বর্তমানে একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। দেখুন, আসল ব্যাপার হলো এই যে রাতারাতি সব ধসে পড়লো, এটা একদিনের কোনো ঘটনা নয়। এর বীজ বোনা হয়েছিল আরও কয়েক মাস আগে, যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের একটা মেঘ ঘনীভূত হতে শুরু করলো এবং এক পক্ষ অন্য পক্ষকে ক্রমাগত হুমকি দিচ্ছিল। ঠিক তখন থেকেই মার্কেট তার রিয়াকশান দেখাতে শুরু করে। বিটকয়েনের প্রাইস যেখানে 96,000-এর ঘরে ঘোরাফেরা করছিল, এই যুদ্ধের দামামা বাজার সাথে সাথে তা ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। আর আজকে সেই ধারাবাহিকতায় মার্কেট এমন একটা চরম স্তরে পৌঁছেছে যেখানে কেউ কোনো কিছু কিনতে চাইছে না, সবাই শুধু বেচতে চাইছে। এই যে চরম প্যানিক, এটা কেন হচ্ছে? কারণ ইনভেস্টররা দেখছে যে ইরান এবং ইসরায়েলের এই জিওপলিটিক্যাল ক্রাইসিস ইতিমধ্যে এমন এক পর্যায়ে চলে গেছে যা কারো নিয়ন্ত্রণেই নেই। আমেরিকার মতো সুপার পাওয়ার আজ তারা দিশাহারা হয়ে পড়েছে। ইরান এমন এক স্ট্র্যাটেজিক তাণ্ডব চালিয়েছে। ইরান তো একদম পরিষ্কার ভাষায় জানিয়ে রেখেছে, আমি আপনাদের অনেকবারই জানিয়েছি, যে যদি তাদের দাবি মানা না হয় তবে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তারা পুরো বিশ্বে এর আঁচ ছড়িয়ে দেবে। আর এই হুমকির কারণেই গ্লোবাল ইনভেস্টররা সব কিছু বিক্রি করে ক্যাশ টাকা হাতে রাখতে চাইছে। কারণ যখন কোনো নিরাপদ বিনিয়োগের জায়গা অবশিষ্ট থাকছে না, তখন প্যানিক সেল ছাড়া আর তো কোনো উপায় থাকে না। এখন আসুন একটু লজিক্যালি হিসেব করে দেখি এই পুরো সংঘাতের কেন্দ্রে আসলে কি আছে। পর্দার আড়ালের আসল কূটনীতিটা শুনলে আপনারা অবাক হবেন। দর্শক, ইরান আমেরিকার কাছে নতুন করে কোনো ঋণ বা অনুদান চাইছে না। তারা বলছে, আমাদের যে $24 বিলিয়ন তোমরা এবং তোমাদের মিত্ররা ফ্রিজ করে রেখেছো, সেই তেল বিক্রির টাকাটা আমাদের ফেরত দাও। ইরান এমনকি এও বলেছে যে আপাতত এই 24 বিলিয়ন থেকে অন্তত $12 বিলিয়ন তাদের রিলিজ করে দেয়া হোক। এখন হিসাবটা মেলান। আমেরিকার বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর দিকে তাকান। মার্কেটের এই চরম আতঙ্কের কারণে মাত্র 70 মিনিটে সেখান থেকে প্রায় $2 ট্রিলিয়ন হাওয়া হয়ে গেছে। দেখুন, জীবনে দুই ধরনের লস থাকে, একটা ছোট লস আর একটা বড় লস। একজন বুদ্ধিমান মানুষ সবসময় ছোট লসটা মেনে নিয়ে বড় লস থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু পশ্চিমা নীতি নির্ধারকদের ইগো এবং অহংকার তাদের অন্ধ করে দিয়েছে। তারা ইরানকে তাদের নিজেদের $12 বিলিয়ন ফেরত দিতে রাজি নয়, কিন্তু জেদের বসে গ্লোবাল মার্কেট থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি একেবারে নীরবে হজম করে নিচ্ছে। ইসরায়েলকে খুশি রাখতে এবং নিজেদের সুপার পাওয়ার ইমেজ ধরে রাখতে গিয়ে তারা নিজেদের অর্থনীতিকেই গলা টিপে হত্যা করছে। তারা যদি শুধু ইরানের আটকে থাকা টাকাটা রিলিজ করে দিত, তাহলে এই মুহূর্তেই যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়ে যেত এবং এই ক্র্যাশ করা স্টক, গোল্ড বা বিটকয়েন হু হু করে আবার উপরের দিকে উঠে যেত। কিন্তু তারা সেই সহজ এবং যৌক্তিক রাস্তায় হাঁটবে না। এই ইগোর লড়াইয়ের পেছনে আরও একটা বড় জিওপলিটিক্যাল চাল আছে, যেটা না বুঝলে আজকের এই বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যাবে। আমেরিকা আসলে গোল্ডের মার্কেটকে ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ করাতেও চেয়েছিল। এর পেছনের আসল টার্গেট কিন্তু শুধু ইরান নয়, বরং চীন। আপনারা জানেন যে চীন সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ গোল্ড রিজার্ভ বাড়িয়েছে গ্লোবাল ইকোনমিতে আমেরিকার ডলারের আধিপত্য কমানোর জন্য। আমেরিকা ভেবেছিল গোল্ডের দাম কৃত্রিমভাবে ফেলে দিয়ে তারা চীনকে একটা বড় অর্থনৈতিক ধাক্কা দেবে এবং একই সাথে ইরানের সাথে পেশি শক্তি প্রদর্শন করে বিশ্বকে দেখাবে যে তারা কারো কাছে মাথা নত করে না। কিন্তু দর্শক, বাস্তবে হলো উল্টো। ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু ধুরন্ধর লোক হয়তো এই টালমাটাল বাজারের সুযোগ নিয়ে নিজের লোকেদের প্রফিট বের করিয়ে দিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে আমেরিকা এই খেলায়
নিজেদের জালেই নিজেরা আটকা পড়েছে। ড্রাইভ সিটে এখন আর আমেরিকা বসে নেই, ড্রাইভ সিটে বসে আছে ইরান। ইরান খুব ঠান্ডা মাথায় খেলছে, তারা কোনো তাড়াহুড়ো করছে না, শুধু ভয় দেখিয়েই $1 ট্রিলিয়ন ক্ষতি করে দিচ্ছে পশ্চিমাদের। আমেরিকার বর্তমান প্রশাসন বিশ্বকে শুধু এটা বোঝাতে চাইছে যে দেখো, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেলেও আমরা ইরানের কাছে মাথা নোয়াইনি। কিন্তু এই আত্মঘাতী পলিসি শেষ পর্যন্ত আমেরিকাকেই ডোবাবে। আজকে আপনি দেখুন, ভারত, কোরিয়া বা ইউরোপের দেশগুলো মাথায় হাত দিয়ে বসে ভাবছে যে আমেরিকা এই পরিস্থিতিকে কোথায় নিয়ে যাচ্ছে, কারণ এর শেষ কোথায় তা কেউ জানে না। এখন দর্শক, এই পুরো জিওপলিটিক্যাল পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? আমেরিকা কি তাদের জেদ বজায় রেখে নিজেদের অর্থনীতিকে এভাবেই খাদের দিকে ঠেলে দেবে, নাকি শেষ পর্যন্ত বাস্তবতার কাছে হার মেনে নেবে? কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।